আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন 25 মে জমা দিতে সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে 1 মাস সময় চাইলে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। আবেদনে প্রসিকিউশন জানিয়েছে, আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনার নতুন একটি ভিডিও তাদের হাতে এসেছে, যা পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য তারা সময় চান। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যার 4 মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি আবদুল্লাহ হিল কাফি, এএসপি শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, কনস্টেবল মুকুল, এসআই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এসি রাজেন চন্দ্র সাহা এবং নরসিংদী ছাত্রলীগ সদস্য রবিউল ইসলাম। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। দেশের মানুষ বাংলাদেশকে আরেকটা গাজায় পরিণত হতে দিতে চায় না এবং যুদ্ধ দেখতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাকানদের সাথে যোগাযোগের জন্য মানবিক করিডোর নিয়ে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা সকল রাজনৈতিক দলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর লিয়াজো কমিটির বৈঠক শেষে প্রধান উপদেষ্টার আল জাজিরায় দেওয়া নির্বাচন বিষয়ক বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির মহাসচিব। পথসভায় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুধু বোঝে গণতন্ত্র আর মানুষের অধিকার। গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের স্বার্থে ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া ইউনূস সরকারের প্রধান কর্তব্য। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জলকর্ম করুক, সেটা আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেটা আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। প্রতিনিধি নির্বাচন করা দরকার, এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এদিকে বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু বলেন, সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময়ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে। ইতিমধ্যে দেশের প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানান তিনি। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। লিয়াজো কমিটির বৈঠকে ন্যাপ ভাসানী, পিপলস পার্টি, আমজনতা পার্টির নেতারা অংশ নেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা এই গেজেট প্রকাশ করতে পারে। সকালে আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। তামজিদ সুমনের রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এ সংক্রান্ত গেজেট চ্যালেঞ্জ করে ওই বছর 3 মার্চ ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক।
4 বছর পর সেই মামলার রায়ে ভোটের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনাল। আর রোববার বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। তবে এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়নি বলে জানান আইন উপদেষ্টা। ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। তো নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না। তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে। এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়। মামলার জট কমানোর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে লিগ্যাল এইড সংস্থায় 40 ভাগ মামলা নিয়ে আসার চেষ্টা করা হবে। কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস ছোট খুব ছোট ওটার নামই তো কম্পাউন্ডেবল। এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি বাধ্যতামূলকভাবে প্রথম যেতে হবে লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনে, ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। এটা বাংলাদেশে বিচার প্রার্থী মানুষের জন্য একটা অনেক বড় একটা সুবিধা। এছাড়া যারা হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান উপদেষ্টা। যারা এমন মামলা করছে তাদের পরিচয় উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সন্ধ্যায় এই বৈঠক বসে। বৈঠকে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন। কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কমিশনের সদস্যরা ছাড়াও আইন উপদেষ্টা, শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উপস্থিত ছিলেন। শুধু আলোচনা নয়, চর্চা, অঙ্গীকার এবং ঐক্যের মধ্য দিয়ে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলজি হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এসব কথা জানান। ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে 35টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। 19 দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। 166টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির স্বার্থে নয়, দেশের জাতির স্বার্থে রাষ্ট্র সংস্কার প্রস্তাবগুলো এর সরকারের অধীনে কার্যকর এবং বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। মধ্যরাত থেকে পবিত্র হজের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করবেন মুসল্লিরা। সন্ধ্যায় রাজধানী আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এবারে হজযাত্রা নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ হবে বলে আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনায় হজযাত্রীদের জন্য লাব্বাইক নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। নাজিবুর রহমানের রিপোর্ট। বছর ঘুরে আবারও পবিত্র কাবার উদ্দেশ্যে যাত্রা করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় সৌদির উদ্দেশ্যে রাতেই দেশ ছাড়বেন কয়েক হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা ব্যবস্থাপনা ভালো পেয়েছি। রাস্তায় জ্যামজট এই যে হাজি ক্যাম্পের এখানে, এইটা আরেকটু ক্লিয়ার করলে আরও হাজিদের জন্য ভালো হবে। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নেবেন 87,100 জন। এর মধ্যে ভিসা পেয়েছেন 65,000 হজযাত্রী। ভিসা জটিলতা সহ ফ্লাইট বুকিংয়ে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান হজ এজেন্সিগুলোর সংগঠন। সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময়, এটির মধ্যে কাজগুলো করা অত্যন্ত দুরূহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে কাজগুলো সম্পন্ন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হজযাত্রার উদ্বোধন ঘোষণা করে ধর্ম উপদেষ্টা বলেন, এবারের হজযাত্রা হবে নির্বিঘ্ন। আমরা নিবেদিত
আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়ত করেছেন বা আজকে রাতেই আপনারা রওনা হয়ে যাবেন, এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করবে। এর আগে হজযাত্রীদের সেবায় লাভবাইক নামের একটি অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। এই অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা হজের যাবতীয় তথ্য পাবেন। হজযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে, পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করব, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে। 31 মে পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহানের উপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুস সোবহানরা কখনো হারিয়ে যান না। তার ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। সবাইকে এমন উদারতা এবং সাহসিকতার সঞ্চার করার আহ্বান জানান তিনি। তার এই ইয়াকিন ছিল যে ইয়াকিনের প্রতিফলন তিনি গোটিয়ে দুনিয়াতে গাইছেন। যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে শুনানি শেষে আদালত থেকে বের করার সময় আনিসুল হকের উপর চড়াও হন ক্ষুব্ধ আইনজীবী এবং স্থানীয়রা। এ সময় দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে নিরাপত্তা দেয় পুলিশ। আজ নারায়ণগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রীকে। পরে সোলাইমান হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে বের করার সময় স্থানীয় জনগণ এবং ক্ষুব্ধ আইনজীবীরা আনিসুল হককে কিল ঘুষি দিতে থাকে। পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যায়। পুলিশ জানায়, গত 5 আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হন হাফেজ সোলাইমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আনিসুল হক সহ 51 জনের বিরুদ্ধে মামলা করেন নিহত সুলাইমানের ভগ্নিপতি। রাজধানী ধানমন্ডি থানার প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে নারী বিবেচনায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত। গত 17 এপ্রিল এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে মেঘনাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় অভিযোগ করা হয়, মেঘনা আলম, দেওয়ান সামির সহ অজ্ঞাত 2-3 জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা নারীদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক বা প্রতিনিধি ও দেশীয় ধর্নাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন। অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান এশিয়াটিকের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাগের বিরুদ্ধে রাষ্ট্র নয় একজন ব্যক্তি মামলা করেছে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশিত হবে। সচিবালয়ের প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনেস্কোর স্বীকৃতি পুনরায় ফিরে পেতে আনন্দ শোভাযাত্রা নামে আবেদন করার কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণে এবার পহেলা বৈশাখ সফলভাবে উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টে যারা 1400 মানুষ খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন নিয়ে কোনো কথা হবে না বলে জানান তিনি। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের 78তম আসরে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই উৎসবে আমন্ত্রণ পাওয়া 9 জনের যাতায়াত খরচ সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন তিনি। সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক।
বিকেলে রাজধানী সেগুন বাগিচে দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে 26 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 2,500 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগের ভিত্তিতে মামলাগুলো করা হয়েছে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদকের কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান দুদক মহাপরিচালক। জনাব এনামুল হক, সাবেক সংসদ সদস্য, রাজশাহী 4, বাংলাদেশ জাতীয় সংসদ, 22টি ব্যাংক হিসাবে 1120 কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট 2239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। তহুরা হক নিজ নামেও 2টি ব্যাংক হিসাবে 3 কোটি 40 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তোলন হওয়ার পর এডিবি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উচ্চ দক্ষতার উপর জোর দেওয়ার কথা বলেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউংজং। অর্থনীতি এবং দক্ষতার পাশাপাশি স্বচ্ছতা, গুণগত মান এবং অর্থের মূল্য নিশ্চিত করে ক্রয়ের সময় কমাতে অংশীদারদের সাথে কাজ করছে এডিবি বলেও জানান তিনি। সকালে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। সামনের বছরগুলোতে এডিবির কার্যক্রম সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা থাকায় বেসরকারি খাতের ব্যবসায়িক সুযোগ আরও বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। সেমিনারে এডিবি অর্থায়নকৃত প্রকল্পে বেসরকারি খাতের কার্যক্রম এবং সুযোগ বাড়াতে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করা হয়। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে টাস্কফোর্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলামিন। বিকেলে বিএসইসি ভবনে চূড়ান্ত সুপারিশের বিষয়ে সংবাদ সম্মেলনে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সে উল্লেখিত চূড়ান্ত সুপারিশের বিস্তারিত তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন টাস্কফোর্সের সদস্যরা। বলেন, মার্জিন রুলস 1999-এর যুগোপযোগীকরণে চূড়ান্ত সুপারিশ পেশ করেছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। প্রত্যেক অংশীজনের সাথে কথা হয়েছে, তবে তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন সদস্যরা। বলেন, পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জকে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে সরকার। এজন্য বিদ্যমান জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন আয়োজিত পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরামে এসব কথা বলেন তিনি। পাকিস্তানি ব্যবসায়ীদের তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এই ফোরামের লক্ষ্য। দিনব্যাপী এই ফোরামে পাকিস্তানের রফতানিযোগ্য বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএ এবং পিআরজিএমইএ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাঞ্চল স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচ সহ 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী 7 কার্যদিবসের মধ্যে সব নথি দিতে বলা হয়েছে। লম্বা সময় ধরে বিসিবির সভাপতি পদে ছিলেন পাপন। এ সময় ক্রিকেট বোর্ডে একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল তার। ক্রিকেটকে ব্যবহার করে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে পাপনের বিরুদ্ধে। এসবেরই তদন্ত নেমেছে দুদক। এজন্য পূর্বাঞ্চল স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরে খরচ সহ 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে 15 এপ্রিল 3 অভিযোগে বিসিবিতে তদন্ত চালায় দুদক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।